Good morning. I welcome all of you to my platform, Excellence, your destination. কয়েকটি পর্যায়ে আমরা মোডাল ভার্ব শিখছিলাম এবং যেহেতু আমরা বিস্তৃত আলোচনা করছি মোডাল ভার্ব নিয়ে, সেই হেতু মোডাল ভার্বের এটি আমাদের পঞ্চম প্রয়াস। আজ আমাদের টপিক হলো শুড এবং অট টু। মোডাল ভার্ব শুড এবং অট টু কীভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়, তার কি নিয়ম কানুন আছে, সেগুলো নিয়ে আজ আমি বিস্তৃত আলোচনা করব। দেখো, ইউজেস অফ শুড, শুডের ব্যবহার, আমরা কোথায় কোথায় শুডকে ব্যবহার করব আমি বাংলায় তোমাদের জন্য লিখে দিয়েছি। কোনো কিছু করা উচিত, যেমন আমাদের বাবা মাকে সম্মান করা উচিত, শিক্ষকদের সম্মান করা উচিত, ছোট্ট বাচ্চাদের প্রতি যত্নবান হওয়া উচিত। এই যে ধরনের উচিত বা কর্তব্য যেগুলো আমাদের করা উচিত, সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে অর্থাৎ V1 ফর্মের আগে আমরা শুড ব্যবহার করি সকল পার্সনের ক্ষেত্রেই। সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, হি হোক, উই হোক, দে হোক, আমরা শুড ব্যবহার করতে পারি। সো কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা কর্তব্য, এইরূপ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে অর্থাৎ V1 ফর্মের আগে সকল পার্সনের ক্ষেত্রেই আমরা শুড ব্যবহার করব। আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমার বাবাকে তোমার সাহায্য করা উচিত। তো তোমার বাবাকে তোমার সাহায্য করা উচিত। তো ইউ হলো পার্সন, সেকেন্ড পার্সন। আমি বলেছি ভার্বের V1 ফর্মের আগে আমরা শুড লিখব। তো ইউ শুড হেল্প, হেল্পটা হলো V1 ফর্ম অফ দি ভার্ব। ইউ শুড হেল্প তোমার বাবাকে, ইউ শুড হেল্প ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার। ওকে, ইউ শুড হেল্প ইয়োর ফাদার, তোমার বাবাকে তোমার সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প ইয়োর ফাদার। প্রত্যেকের আইন মানা উচিত। এবারে দেখো, আমরা প্রথমে এই পার্সনটা, অর্থাৎ যদি প্রোনাউন হয় প্রোনাউন, নাউন হলে নাউন, তাহলে এভরিওয়ান, প্রত্যেকের মানে তোমরা জানো এভরিওয়ান। এবারে আমাদের শুড আসবে, কারণ উচিত রয়েছে। এভরিওয়ান শুড, মানাটাকে বলা হয় ওবে। এভরিওয়ান শুড ওবে আইন, দি ল। এভরিওয়ান শুড ওবে দি ল। তো এইভাবে আমরা শুডের ব্যবহার করব। পার্সন যাই থাক না কেন, ইউ হোক, এভরিওয়ান হোক, হি হোক, দে হোক, আমরা শুড লিখব এবং তারপরে V1 ফর্ম অফ দি ভার্ব। ওকে, আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। তাহলে আমাদের উচিত উই শুড। সম্মান করা মানে রেসপেক্ট করা, উই শুড রেসপেক্ট। এই রেসপেক্টটা হলো ভার্ব অ্যান্ড V1 ফর্মে রয়েছে। দেখো, শুড, তারপরে আমি এখানে লিখেছি শুড। এরম ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে সকল পার্সনের ক্ষেত্রে, তাহলে ভার্বের এই প্রেজেন্ট ফর্মের আগে সকল পার্সন, সে উই হোক, দে হোক, হি হোক, ইউ হোক, উই শুড ইউজ শুড। উই শুড রেসপেক্ট আমাদের শিক্ষকদের। উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, রাইট? তো এইভাবে আমরা শুডের ব্যবহার করব। কোনো কিছু করা উচিত, কোনো কিছু কর্তব্য, এরকম ক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। নেক্সট আমি তোমাদের শেখাবো যেটা, সেটা হলো অট টু। যেন অট টু কিন্তু মোডাল ভার্ব বলা যায় না, একে বলা হয় সেমি মোডাল ভার্ব। কেন বলা হয় সেটা আমি আমার সেকেন্ড পয়েন্টে তোমাদের বিস্তৃত জানাচ্ছি। বাট বিফোর দ্যাট ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। এবারে আমরা অট টু এর ব্যবহার দেখব। অট টু আর শুডের অর্থ সেম,
কিন্তু ব্যবহার ভিন্ন ক্ষেত্রে হয়। যেমন আমি লিখেছি ought to is stronger than should, অর্থাৎ যদি should থাকে তার থেকে বেশি স্ট্রং হলো ought to, আবার ought to থেকে স্ট্রঙ্গার হলো মাস্ট। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। আমি যদি বলি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, নাও উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস cleaned. We should keep our surroundings clean. Now this is a duty. এটা আমাদের একটা ডিউটি বা দায়িত্বের মধ্যে পড়ে যে উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন। কিন্তু আরো একটু স্ট্রঙ্গার যদি হয় তাহলে আমরা এই শুডের জায়গায় আমরা বলবো উই অট টু, we ought to keep our surroundings clean. এবারে দেখো এটা স্ট্রং হয়ে গেল শুডের থেকে। এবারে যদি আমরা এখানে লিখতাম উই মাস্ট কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, তাহলে ওটা আর একটু স্ট্রং হয়ে যেত। অর্থাৎ এই যে কথাটা আমি লিখেছি ought to is stronger than should and weaker than must. ought to মাঝামাঝি জায়গায়, মাস্টের থেকে উইক কিন্তু শুডের থেকে স্ট্রং। আর যখন আমরা এটা ব্যবহার করি, একটা কথা আমি বলেছিলাম যে মোডাল ভার্ব এবং সেমি মোডাল ভার্ব। ought to একটি সেমি মোডাল ভার্ব। কেন সেমি মোডাল ভার্ব? দেখো এর মধ্যে মোডাল ভার্ব এবং মেন ভার্ব এই দুটোই ক্যারেক্টার রয়েছে। কেমন ভাবে? আমরা কখনোই লিখতে পারবো না হি অটস টু। হি এর পরে আমরা জানি যদি মেন ভার্ব হয় হি গোজ, GOES গোজ, বা হি ওয়ান্টস টু ডু দিস জব, তাহলে হি এর পরে ওয়ান্ট, তারপরে আমরা এস লাগিয়েছি। হি অট টু গো দেয়ার, তখন আমরা অটস করতে পারবো না। অর্থাৎ পার্সন, নাম্বার, জেন্ডার আর টেন্স অনুযায়ী এর রূপের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যেমন মোডাল ভার্বের কোনো মোডাল ভার্বের সাথে আমরা এস বা ইএস অ্যাড করি না, তো সেই ক্যারেক্টারটা কিন্তু অটের সাথে রয়েছে যে উই ক্যানট অ্যাড এনি এস অর ইএস অর আইএনজি, উই ক্যানট অ্যাড। অ্যাট দ্য সেম টাইম যদি দেখো অটের পরে টু এসছে, আমরা কি ক্যানের পরে টু করতে পারি? আই ক্যান টু গো দেয়ার? নো। আই উড টু গো দেয়ার? নো। অর্থাৎ এই মোডাল ভার্বগুলোর পরে কিন্তু টু বসে না। যেমন আমি বলি আই ওয়ান্ট টু গো দেয়ার, অর্থাৎ মেন ভার্বের ক্ষেত্রে আমরা ওয়ান্টের পরে টু বসিয়েছি। হি লাইকস টু টেক দিস, সে পছন্দ করে এটা নিতে, দেখো লাইকের পরে টু বসিয়েছি। সেই রকম অটের পরেও টু এসেছে, অর্থাৎ মেন ভার্বের এই ক্যারেক্টারটা রয়েছে। অর্থাৎ ought toর মধ্যে মিক্স রয়েছে দুটি ক্যারেক্টার, একটি মোডাল ভার্বের আর একটি মেন ভার্বের, যার জন্য এই ought to কে বলা হয় সেমি মোডাল ভার্ব। এটাকে কি বলে? সেমি মোডাল ভার্ব। এর মধ্যে মিক্স রয়েছে মেন ভার্ব এবং মোডাল ভার্ব, এই দুটোর মিক্স রয়েছে, সেই জন্য একে বলে সেমি মোডাল ভার্ব। সো উই ওয়ান্ট টু কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, এটা হলো একটি ডিউটি। আমি কি বলেছিলাম যে ought to is stronger than should and weaker than must and used to express, কি এক্সপ্রেস করতে ব্যবহৃত হয়? নেসেসিটি, ডিউটি, মোরাল অব্লিগেশন, অ্যাডভাইস। নেসেসিটি মানে তোমরা জানো প্রয়োজনীয়তা, ডিউটি মানে দায়িত্ব, মোরাল অব্লিগেশন মানে নৈতিক কর্তব্য, অ্যাডভাইস মানে পরামর্শ। তো আমি যে প্রথম এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পল নাম্বার 1, উই অট টু, এই অট টুর ব্যবহার করেছি কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, ইট ইজ আ ডিউটি। তো ডিউটি এক্সপ্রেস করতে আমরা অট টুর ব্যবহার করেছি। এবারে দেখো আরেকটি এক্সাম্পল দিচ্ছি,
we ought to take medicines as advised by doctor. Number 2 example দিচ্ছি, we ought to take medicines, আমাদের মেডিসিন নেওয়া উচিত as advised by ডক্টর। ডক্টর যেমন অ্যাডভাইস করেছেন সেই হিসাবে আমাদের মেডিসিন নেওয়া উচিত। এটা একটা নেসেসিটি, প্রয়োজনীয়তা, তাই না? নেসেসিটি, এটি একটি প্রয়োজনীয়তা। আমরা যদি সেটা না করি তাহলে প্রয়োজনীয়তা মেনটেন করা হচ্ছে না। তো আমি এখানে ডিউটির একটা এক্সাম্পল দিয়েছি, নেসেসিটির একটা এক্সাম্পল দিলাম। উই অট টু টেক মেডিসিনস, আমাদের মেডিসিন নেওয়া উচিত। এই অট টু মানেও কিন্তু উচিত, শুধু অট না, অট টু। উই অট টু টেক মেডিসিনস, আমাদের মেডিসিন নেওয়া উচিত অ্যাজ অ্যাডভাইসড বাই ডক্টর। ডক্টর যেমন অ্যাডভাইস করেন তেমনি হিসাবে আমাদের মেডিসিন নেওয়া উচিত। সো এটা একটা নেসেসিটি। তো ডিউটি এবং নেসেসিটি আমি কভার করলাম। এবারে একটি নৈতিক কর্তব্য বা মোরাল অব্লিগেশনের উপরে বলি। ইউ অট টু সুইচ অফ ফ্যান ওয়েন ইউ লিভ দ্য রুম। তুমি একটা রুমে বসে আছো এবং তারপর তুমি চলে গেলে, ফ্যান চলতে থাকলো, ইউ হ্যাভ নো রেসপন্সিবিলিটি। সো তোমার মোরাল অব্লিগেশন, নৈতিক কর্তব্যের বিচ্যুতি ঘটছে। তো এখানে মোরাল অব্লিগেশনকে মেনটেন করবার জন্য কি করা উচিত? ইউ অট টু সুইচ অফ দি ফ্যান when you leave the room. Number 3, you ought to switch off the fan before you leave the room. এটা তোমার moral obligation. Okay, moral obligation. You ought to switch off the fan before you leave the room. এবারে আমাদের আর রয়ে গেল moral obligation, হয়ে গেছে অ্যাডভাইস। অ্যাডভাইস করছি, you ought to drive slowly in bad weather. এটা একটি অ্যাডভাইস আমি তোমাদের করছি যে ব্যাড ওয়েদার যখন থাকে তখন কিন্তু তোমাদের স্লো ড্রাইভ করা উচিত। ইউ শুড নট বি ভেরি ফাস্ট, স্লো ড্রাইভ করতে হবে। ইউ ought to drive slowly in bad weather. You ought to drive slowly and carefully in bad weather. সো এটা হয়ে গেল একটি অ্যাডভাইস। তাহলে দেখা যাচ্ছে আমরা নেসেসিটি, ডিউটি, মোরাল অব্লিগেশন অ্যান্ড অ্যাডভাইস এইগুলোকে এক্সপ্রেস করবার জন্য অট টুকে ব্যবহার করতে পারি যখন আমরা মনে করি, একটু শক্ত করে বলি, শুডের থেকে আমি বলতে পারতাম ইউ শুড ড্রাইভ স্লোলি অ্যান্ড কেয়ারফুলি, এটা তো নর্মাল। কিন্তু আমি মনে করছি ওকে আরেকটু স্ট্রঙ্গার বলতে হবে, তখন আমাকে বলতে হবে ইউ অট টু। ওকে, অট টু ইজ মোর স্ট্রঙ্গার দ্যান শুড, হ্যাঁ, আর উইকার দ্যান মাস্ট। আবার এই অট টুকে নেগেটিভ অর্থ ব্যবহার করা যায়, যেমন ইউ অট নট টু হ্যাভ বিন ড্রাইভিং সো ফাস্ট, ইউ অট নট টু হ্যাভ বিন ড্রাইভিং সো ফাস্ট। আমি এইভাবে লিখতে পারি, ইউ নেগেটিভ লিখছি, হ্যাঁ, অট নট, ও ইউ জিএইচ টি এন অ্যাপোস্ট্রফি টি, এরকমও ভাবে লেখা হয়, oughtn't. You oughtn't বা you ought not to have been driving so fast. Okay,
এটা নেগেটিভ। ইউ oughtn't to have been driving so fast, এত তাড়াতাড়ি তোমার ড্রাইভিং করা উচিত ছিল না। কাউকে একটু কড়া ধমকের সুরে বলে দিলে ইউ oughtn't to have been driving so fast, আমরা বলতে পারতাম ইউ শুড নট হ্যাভ বিন ড্রাইভিং সো ফাস্ট। এবার যখন ought not বললাম তখন যাকে বলছো সে বুঝবে আমাকে বেশ কড়া করে বলে দিল। সো ইউ oughtn't to have been driving so fast. This is the use of ought and this is a semi modal verb. এর আগে আমরা used to ব্যবহার করেছি। পরপর এরকম সেমি মডাল ভার্ব যখন আমাদের আসবে আমি তোমাদের শেখাবো সেগুলো। যাই হোক, এরপরে আমরা শুডের আর একটি ব্যবহার শিখব। তো সেটা করবার জন্য তোমরা প্লিজ একটা স্ক্রিনশট নাও সো দ্যাট আই ক্যান টিচ ইউ পয়েন্ট নাম্বার 3। নাও নাম্বার 3rd পয়েন্ট, আমরা শুডের কিভাবে ব্যবহার করব যখন আমরা কাউকে অ্যাডভাইস করব। অ্যাডভাইস করা মানে কি? উপদেশ দেওয়া, তাই না? অ্যাডভাইস মানে হলো উপদেশ। কাউকে কোনো উপদেশ দেব বা অ্যাডভাইস করব বা কোনো রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে আমরা বলতে পারি সুপারিশ, না? সুপারিশ করা। তো রিকমেন্ডেশন বা সাজেশন পরামর্শ। সাজেশন শব্দের অর্থ পরামর্শ। সো আমরা কোনো উপদেশ, সুপারিশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা শুডের ব্যবহার করতে পারি। আমি কয়েকটা এক্সাম্পলস দিয়ে ব্যাপারগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওকে, অ্যাডভাইস আমরা এরকম বলি না, ইউ শুড ইট গ্রিন লিফি ভেজিটেবলস। ইউ should eat green মানে সবুজ সবজি খাওয়া, গ্রিন পাতাদার, লিফি ভেজিটেবলস। ওকে, ইউ শুড ইট গ্রিন লিফি ভেজিটেবলস। এই যে শুডটা, এটা আমার অ্যাডভাইস করতে। আমি কাউকে অ্যাডভাইস করলাম, তার অনেক প্রবলেম আছে, তো আমি বললাম ইউ শুড ইট গ্রিন লিফি ভেজিটেবলস। ও খালি পিৎজা, পাস্তা এই সমস্ত খায়, তো আমি বললাম নো 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 নো, ইউ ডোন্ট ডু দিস। ওকে, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে? ইউ শুড ইট গ্রিন লিফি ভেজিটেবলস। এটা হলো অ্যাডভাইস। এবারে লেট আস সি আর রিকমেন্ডেশন। রিকমেন্ড করা, হি শুড ট্রাই দ্যাট নিউ কোচিং সেন্টার নিয়ার হিজ হাউস for medical entrance examination. He should try that new coaching center near his house, তার বাড়ির পাশে যে কোচিং সেন্টারটা হয়েছে, হি শুড ট্রাই দ্যাট নিউ কোচিং সেন্টার নিয়ার হিজ হাউস ফর মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন। মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ও ট্রাই করা উচিত ওই কোচিং সেন্টারে যেটা তার বাড়ির পাশে আছে। সো দিস ইজ সামথিং লাইক রিকমেন্ডেশন। আমি সুপারিশ করলাম ওকে, না? ওকে, দিস ইজ আ রিকমেন্ডেশন, যার জন্য আমি এখানে শুডের ব্যবহার করেছি। হি শুড ট্রাই দ্যাট নিউ কোচিং সেন্টার নিয়ার হিজ হাউস ফর মেডিকেল এন্ট্রান্স এক্সামিনেশন। এবার আমি সাজেশন করলাম একই ধরনের অনেকটা। তোমার নিতে প্রবলেম আছে, নির ব্যথা আছে এবং তুমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছ না, তখন আমি বললাম ইউ শুড গো টু আ অর্থোপেডিক ডাক্তার ফর ট্রিটিং ইয়োর নি পেন। সেটা একটা সাজেশন। আমি কাউকে সাজেস্ট করলাম ইউ শুড গো টু আ অর্থোপেডিক ডাক্তার। ইউ শুড go to Dr.
পি চ্যাটার্জি কমা দিয়ে দি orthopedic doctor for treating your knee pain. তোমার নি পেন ট্রিট করবার জন্য ডাক্তার চ্যাটার্জির কাছে যাও, অর্থোপেডিক ডক্টর, সে কিন্তু তোমার নিটা ঠিক করতে পারবে। সো দিস বিকামস এ সাজেশন। আমি একটি তাকে সাজেশন দিলাম যে ডাক্তার চ্যাটার্জি উইল বি দ্য বেস্ট। ওকে, সো আমি তিনটে পয়েন্ট দিলাম যে শুড ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস, রিকমেন্ডেশন অ্যান্ড সাজেশন। আমি তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যে কেমন অ্যাডভাইস, রিকমেন্ডেশন এবং সাজেশনে আমরা শুড ইউজ করেছি। তো তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, আমি তারপরে পয়েন্ট নাম্বার 4 তোমাদের এক্সপ্লেন করছি। পয়েন্ট নাম্বার 4, আমরা শুডের ব্যবহার করি টু এক্সপ্রেস দ্যাট এ সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য প্রেজেন্ট, মানে একটি পরিস্থিতি বর্তমানে সম্ভাব্য। আমি এটা লিখতে পারি, একটি পরিস্থিতি বর্তমানে সম্ভাব্য। এইরকম ক্ষেত্রে টু এক্সপ্রেস দ্যাট এ সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য প্রেজেন্ট, সেক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করি। যেমন ধরো আমরা কলেজে গিয়েছি, একটি কালচারাল ফেস্ট রয়েছে কলেজে, এবং আমি বন্ধুদের বললাম লেট আস গো অ্যান্ড টেক সিট, দেয়ার শুড বি আ হিউজ ক্রাউড ইন দি ফেস্ট, দেয়ার শুড বি আ হিউজ ক্রাউড, তার মানে এখনই ভিড় হয়ে যাবে, বসা যাক, লেট আস গো অ্যান্ড টেক সিট। আমি এক্সাম্পল নাম্বার 1 দিচ্ছি, লেট আস গো অ্যান্ড টেক সিট, দেয়ার should be a huge crowd, there should be a huge crowd now, এখনি খুব ভিড় হয়ে যাবে, there should be a huge crowd now। তো এটা হচ্ছে একটি পরিস্থিতি বর্তমানে সম্ভাব্য, এখনি ভিড় হয়ে যাবে, চলো আমরা বসে পড়ি, let us go and take seat, there should be a huge crowd now। বর্তমানে একটি পরিস্থিতির সম্ভাবনা আমরা এক্সপ্রেস করতে শুডের ব্যবহার করলাম। আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি, she has already started from home, she should be here at any moment, she has already started from home, বাড়ি থেকে সে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে, she should be here at any moment, সে, এইটাই আমরা she should be, এই হচ্ছে শুডের ব্যবহার, should be here at any moment, she should be here at any moment. What does it indicate? It indicates a situation likely in the present, একটি পরিস্থিতি বর্তমানে সম্ভাব্য, সেইটা ইন্ডিকেট করবার জন্য শুডের ব্যবহার কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখিয়েছি। আর 5 নম্বর পয়েন্ট আমি বলতে পারি সেম জিনিস, টু এক্সপ্রেস দ্যাট এ সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য ফিউচার। টু এক্সপ্রেস শুডের ব্যবহার আর কি হতে পারে, টু এক্সপ্রেস that a situation is likely in the future, ওটা প্রেজেন্টে ছিল, এটা হচ্ছে ফিউচার। এবারে ফিউচারের যদি কিছু তুমি এক্সপ্রেস করো, মানে কিছুক্ষণ পরে কিছু হবে, ইট ইজ জাস্ট লাইক এ প্রেডিকশন, না, এটাকে বলে
prediction. Okay, to express that the situation is likely in the future. Future সম্বন্ধে তুমি বলছো, তুমি বললে he should win the gold medal in the next Olympic. নেক্সট অলিম্পিক হবে, কিন্তু তার পারফরমেন্স দেখে তুমি প্রেডিক্ট করছো যে হি শুড উইন দ্য গোল্ড মেডেল ইন দ্য নেক্সট অলিম্পিক। এইভাবে শুডের ব্যবহার টু এক্সপ্রেস আ সিচুয়েশন হুইচ ইজ লাইকলি ইন দ্য ফিউচার। হি শুড উইন the gold medal in next Olympic. Okay, he should win the gold medal in the next Olympic. আমি শুডের ব্যবহার করেছি, তাহলে সিচুয়েশন হুইচ ইজ লাইকলি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে গোল্ড মেডেল পেতে পারে, সেই জন্য এখানে আমি শুড ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় বলি না, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অবস্থা দেখে আমরা বললাম ইট শুড বি সানি টুমরো, কালকে মনে হয় এটা রৌদ্রোজ্জ্বল হবে, এই মেঘটেকগুলো কেটে যাবে, ইট শুড বি সানি টুমরো। তখন আমরা শুডের ইউজ করি ইট, ভবিষ্যতের কথা বলছি কিন্তু, শুড বি সানি tomorrow. Okay, it should be sunny tomorrow, কালকে রৌদ্রোজ্জ্বল হবে। তাহলে আমরা দুটো পয়েন্ট 4 আর 5 কভার করলাম। একটা হচ্ছে টু এক্সপ্রেস দ্যাট এ সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য প্রেজেন্ট, আর 5 নম্বরে টু এক্সপ্রেস দ্যাট এ সিচুয়েশন ইজ লাইকলি ইন দ্য ফিউচার। আফটার দিস আই উইল গো টু পয়েন্ট নাম্বার 6, so please take a screenshot. Point number 6, to express an obligation. Obligation মানে হলো বাধ্যবাধকতা। ওকে, তোমরা এটা জানো, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা। টু এক্সপ্রেস অ্যান অব্লিগেশন, একটি অব্লিগেশনকে এক্সপ্রেস করতে, দ্যাট ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ মাস্ট। মাস্টের মতো অত স্ট্রং নয়, আর একটু হালকা করে। ওকে, একটু পোলাইটলি অব্লিগেশনকে এক্সপ্রেস করতে আমরা শুডের ব্যবহার করি। সামটাইমস শুড ইজ ইউজ ইনস্টেড অফ মাস্ট। মাস্টটা মানে ভেরি স্ট্রং, তার থেকে একটু হালকা করে আমরা শুড ইউজ করি টু মেক রুলস, অর্ডারস, ইনস্ট্রাকশনস সাউন্ড মোর পোলাইট। এগুলোকে যাতে মোর পোলাইট শোনায়, রুলকে, অর্ডারকে, ইনস্ট্রাকশনকে। কারণ অনেক ক্ষেত্রে কি যাত্রীর জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন দেয়া হয় সেগুলোকে পোলাইট করবার জন্য আমরা শুড ব্যবহার করি। গেস্টদের জন্য যে সমস্ত ইনস্ট্রাকশন হোটেলে বা ইত্যাদি জায়গায় থাকে, টুরিস্ট স্পটে, সেগুলোর জায়গায় আমরা শুড ইউজ করি। মাস্ট করা মানে ইটস ভেরি স্ট্রং। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্যাসেঞ্জার্স শুড চেক ইন অ্যাট লিস্ট 2 hours বিফোর ডিপার্চার টাইম ফর ডোমেস্টিক ফ্লাইটস। ডোমেস্টিক ফ্লাইট ডিপার্চার করার 2 ঘন্টা আগে প্যাসেঞ্জারদের রিপোর্ট করতে হবে, তাদের চেক ইন করতে হবে। তো এই যেটা ইনস্ট্রাকশন রইল, এই ইনস্ট্রাকশনটা আমরা মাস্ট না লিখে শুড লিখলে ইট বিকামস মোর পোলাইট টু দ্য প্যাসেঞ্জার্স। আচ্ছা, ওকে, দেখ, আই উইল রাইট ডাউন দি এক্সাম্পল। প্যাসেঞ্জার শুড চেক ইন, নাম্বার 1 হচ্ছে passengers should check in at least 2 hours, মানে at least 2 hours মানে minimum 2 ঘন্টা। Passengers should check in at least 2 hours before the scheduled 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 departure time of the flight
এর যে ডিপার্চার টাইম, শিডিউল ডিপার্চার টাইম, তার মানে নির্ধারিত যে সময় ছাড়বার, বিমান ছাড়বার তার 2 ঘন্টা আগে তারা যেন চেক ইন করে বা এসে বোর্ডিং পাস নেওয়া চালু করে। তো এখানে আমরা শুড ইউজ করেছি, এখানে মাস্ট ইউজ করিনি। প্যাসেঞ্জার্স মাস্ট চেক ইন না করে শুড করা হয়েছে বিকজ ইট শুড সাউন্ড মোর polite. That is why I have written sometimes should is used instead of must to make rules, orders, instructions sound more polite. Next, অনেক হোটেলে হয়তো এরকম ইনস্ট্রাকশন রয়েছে, তোমরা জানো যদি আর্থকোয়েক হয় তখন লিফটে যাওয়াটা ইট ইজ ভেরি ডেঞ্জারাস, সো ইউ শুড গো বাই দ্য স্টেয়ার্স। তো ওখানে একটা নোটিশ টানানো আছে, গেস্টস শুড লিভ রেসপেক্টিভ রুমস through backside stairs in case of earthquake. Guest, so এটা একটা ইনস্ট্রাকশন গেস্টদের জন্য, guest should leave, LEAV, গেস্টদের ছাড়া উচিত, এই যে শুডের ব্যবহার, guest should leave their respective rooms through backside stairs, stairs মানে সিঁড়ি, in case of earthquake, EARTHQUAKE, যদি আর্থকোয়েক হয় তাহলে প্যাসেঞ্জাররা যেন পিছনের সিঁড়ি দিয়ে নেমে যায়। গেস্ট শুড লিভ দেয়ার রেসপেক্টিভ, তো ইনস্ট্রাকশন এখানে দেখো শুডের ব্যবহার হয়েছে। অনেক সময় আমরা চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে যে সমস্ত নোটিফিকেশন পেপারে আসে সেখানে লেখা থাকে, দেখবে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন শুড বি সেন্ট টু দি সেক্রেটারি অন অর বিফোর 30th June 2025. So completed applications should be sent. So এখানে দেখো আবার স্টুডেন্ট এইভাবে ইউজ হয়েছে, completed applications should be sent. should এর ইউজ হয়েছে এখানে দেখো, should be sent to the secretary on or before 30th June 2025. Completed application should be sent to the secretary on or before 30th June 2025. এখানে শুডের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইন কেস অফ রুলস, অর্ডারস, ইনস্ট্রাকশনস এদের আর একটু পোলাইট করবার জন্য মাস্টের জায়গায় আমরা শুড ব্যবহার করি। সো দ্যাট ওয়াজ আওয়ার পয়েন্ট নাম্বার 6. নাও পয়েন্ট নাম্বার 7 আমি তোমাদের এক্সপ্লেন করব, সো বিফোর দ্যাট ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। পয়েন্ট নাম্বার 7, নট ফুলফিলিং অ্যান অব্লিগেশন। অব্লিগেশন মানে আমি তোমাদের বলেছি বাধ্যবাধকতা, অর্থাৎ তোমার যে বাধ্যবাধকতা আছে সেটা ফুলফিল করা হচ্ছে না, অর্থাৎ সাবজেক্ট, যে সেন্টেন্সটা আমি বলবো তার সাবজেক্ট সে তার বাধ্যবাধকতা বা অব্লিগেশন যেটা আছে সেটা ফুলফিল করছে না, সেক্ষেত্রে আমরা শুডের ব্যবহার করব। নট ফুলফিলিং অ্যান অব্লিগেশন, দ্যাট ইজ দ্য সাবজেক্ট ইজ নট ফুলফিলিং ইটস অব্লিগেশন অর ইজ নট অ্যাক্টিং সেন্সিবলি। একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট সে তার অব্লিগেশন ফুলফিল করছে না বা সেন্সিবলি অ্যাক্ট করছে না, তখন আমরা শুডের ব্যবহার করব। এবং সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখন থেকে 7, 8, 9 এই 3টে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা হবে শুড, তারপরে বি, তারপরে বেস ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। সো দ্যাট উইল ইন্ডিকেট যে ফুলফিল করা হচ্ছে না একটি অব্লিগেশনকে। যেমন আমি একটি এক্সাম্পল দিয়ে বলছি, উই শুড বি হেল্পিং আওয়ার মাদার টু ক্যারি আউট সাম হাউসহোল্ড ওয়ার্ক। উই should be helping
our mother to carry out some household work. নর্মালি মাকে আমরা তো হেল্প করি না বাড়ির কাজের জন্য, তো এখানে বলা হচ্ছে উই শুড বি, দেখো আমি শুড প্লাস বি প্লাস হেল্পের সাথে আইএনজি অ্যাড হয়েছে, V1 ফর্ম হেল্প, তার সাথে আইএনজি অ্যাড হয়েছে হেল্পিং। উই শুড বি হেল্পিং, অর্থাৎ আমাদের মাকে হেল্প করা উচিত। আওয়ার মাদার, উই শুড বি হেল্পিং আওয়ার মাদার, আমাদের মাকে হেল্প করা উচিত। টু ক্যারি আউট সাম হাউসহোল্ড ওয়ার্ক, কিছু হাউসহোল্ড ওয়ার্ক করবার জন্য মায়েদের হেল্প করা উচিত, এটা আমরা করি না। সো নট ফুলফিলিং আওয়ার অব্লিগেশন, সেক্ষেত্রে আমরা এইরকম ধরনের স্ট্রাকচার ইউজ করব। তুমি গাড়িতে সামনের সিটে বসে আছো অ্যান্ড নর্মালি সিট বেল্ট তুমি লাগাও না, তো আমি তোমাকে বললাম ইউ শুড বি ওয়্যারিং ইউর সিট বেল্ট। এই যে ইউ শুড বি ওয়্যারিং ইউর সিট বেল্ট, এটা অব্লিগেশন ফুলফিল করা হয় না, সেই জন্য বলা হলো যে ইউ শুড বি ওয়্যারিং, যে সমস্ত অব্লিগেশন ফুলফিল করা হয় না তার জন্য বলা হচ্ছে শুড বি, ওয়্যার এর সাথে আইএনজি অ্যাড হয়েছে, ইউ শুড বি ওয়্যারিং সিট বেল্ট while, যখন তুমি গাড়িতে করে যাচ্ছ ইউ শুড বি ওয়্যারিং সিট বেল্ট while traveling by car, যখন কারে করে যাচ্ছ তখন তোমার কিন্তু সিট বেল্ট পরা উচিত। ইউ শুড বি ওয়্যারিং সিট বেল্ট, তো শুড প্লাস বি প্লাস আইএনজি, এটা নট ফুলফিলিং অব্লিগেশন ক্ষেত্রে, যখন সাবজেক্ট অব্লিগেশন ফুলফিল করে না তখন আমরা এগুলো লিখি। আরেকটি এক্সাম্পল দিই, দেন ইট উইল বি ড্যাম ক্লিয়ার। ইউ শুড বি স্টাডিং ফর দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য আমরা বলি যে তোমার কিন্তু পড়াশুনো করা উচিত, নর্মালি তুমি করছো না, তখন আমি বলবো ইউ শুড বি স্টাডিং ফর দ্য এক্সামিনেশন। ইউ শুড, তারপরে বি, তারপরে স্টাডির সাথে STUDYING, ইউ শুড বি স্টাডিং ফর দি এক্সামিনেশন, তাহলে পরীক্ষার জন্য তোমার পড়া উচিত। এবারে নেক্সট পয়েন্ট, আমি পয়েন্ট নাম্বার 8, 7, 8, 9 দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। এই ধরনের ব্যবহারগুলো শুড প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অ্যাড হয় যখন দ্য সাবজেক্ট ইজ নট ফুলফিলিং ইটস অব্লিগেশন। ওকে, সো প্লিজ টেক আ স্ক্রিনশট, দেন আই উইল গো ফর পয়েন্ট নাম্বার 8. To express the idea that subject did not fulfill its obligation or did not act responsibly, অর্থাৎ something was expected in the past, আগে কিছু এক্সপেক্টেড ছিল কিন্তু সেটা ঘটেনি, তোমার পড়াশুনো করা উচিত ছিল, পড়োনি, ফেল করেছো, তাহলে তখনকার সময় আমরা যেটা ইউজ করব সেটার স্ট্রাকচার হবে শুড প্লাস হ্যাভ প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল অফ দ্য বেস ভার্ব, অর শুড প্লাস হ্যাভ প্লাস বিন, বিনটা হলো V3 অফ বি। আমি কতগুলো এক্সাম্পলস দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেব। দেখো, টু এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট দ্য সাবজেক্ট ডিড নট ফুলফিল, মানে সাবজেক্ট আগে কাজটি করেনি, ইট ডিড নট হ্যাপেন বিফোর, সো এখন সেটা তুমি বুঝতে পারছো, ডিড নট অ্যাক্ট রেসপন্সিবলি, যে রেসপন্সিবলি সে কাজটি করেনি। এই রকম ক্ষেত্রে আমরা শুড প্লাস হ্যাভ প্লাস V3 বা শুড প্লাস হ্যাভ প্লাস বিন এগুলোকে ইউজ করব। এবারে আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। I should have studied for the mains examination along with preliminary examination. আমি একটি পরীক্ষায় বসেছি, তার দুটো ফেজ, একটি প্রিলিমিনারি তারপরে মেন্স।
আমি প্রিলিমসে পাস করেছি, এবার মেন্সে আমি ভালো করতে পারিনি, বিকজ প্রিলিমসের পরে আর 1 মাস মাত্র টাইম ছিল মেন্সের, সেই 1 মাসে আমি পুরোটা পড়ে উঠতে পারিনি। তো আমি পরে রিয়েলাইজ করেছি I should have studied for the mains examination along with the preliminary examination, but I did not. মানে আমি আমার অব্লিগেশনকে ফুলফিল করিনি আগে। তো আমি এটা লিখছি I should have studied, I কিভাবে দেখো should have এর ইউজ হয়, I should have, এই দেখো এখানে আমি লিখেছি এই should have, studied past participle, I should have studied for the mains examination while preparing for prelims. এটা প্রিলিমিনারি এক্সামিনেশনকে শর্টে লেখা হলো প্রিলিমস। I should have studied for the mains examination while preparing for prelims. এখানে should, তারপরে have, তারপরে study, past participle। কোন ক্ষেত্রে হলো না, একটি ঘটনা যেটা আমার আগে করা উচিত ছিল, ইট ওয়াজ মাই অব্লিগেশন, যে আমি সাথে সাথে মেন্সের জন্য পড়ি, বাট আই ডিড নট, আমি সেটা করিনি। এই রকম ক্ষেত্রে যেটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি, সেই রকম ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আসবে শুড প্লাস হ্যাভ প্লাস V3। এখানেই তোমরা শুডের ব্যবহার পাচ্ছ আরেক ধরনের। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই, নেগেটিভ দিয়ে দিচ্ছি। আমাদের অনেক সময় হয় না, পরীক্ষার হলে আমরা স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারি না, ইনস্ট্রাকশন থাকে যে ইউ শুড নট ক্যারি স্মার্ট ওয়াচ। এবারে কেউ স্মার্ট ওয়াচ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার ফলে তাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে। তো তখন বলা হচ্ছে হি শুড নট হ্যাভ ক্যারিড স্মার্ট ওয়াচ ইন দ্য এক্সামিনেশন হল। মানে একটা ভুল হয়েছে আগে, সেটাকে এক্সপ্রেস করবার জন্য এটা হচ্ছে ফর্ম। হি, এটা নেগেটিভে দিচ্ছি, শুড, তারপরে আসছে নট, তারপরে এই হ্যাভটা। পজিটিভের ক্ষেত্রে শুড হ্যাভ, আর নটটা এই দুটোর মাঝখানে আসে। হি শুড নট হ্যাভ ক্যারিড, ক্যারিড past participle V3 form, CARRIED, he should not have carried smartwatch in the examination hall. Examination hall-এ he should not have carried, এই যে have আর carried মাঝখানে not স্টেট আর নেগেটিভ। আবার একটা পজিটিভ দিয়ে দিচ্ছি, ইউ শুড হ্যাভ ডিপোজিটেড ইউর ট্যাক্স বিফোর জুলাই। তুমি ট্যাক্স দাওনি, তুমি জুলাইতে ট্যাক্স দেওয়ার কথা ছিল, তুমি দাওনি জুলাইয়ের আগে, তো তোমার এগেনস্টে চিঠি এসে গেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। তো তখন আমি বললাম যে ইউ শুড হ্যাভ ডিপোজিটেড ইউর ট্যাক্স বিফোর জুলাই, তাই না? এই ধরনের ক্ষেত্রে যেটা করা উচিত ছিল, অব্লিগেশন ছিল, বাট ইউ হ্যাভ নট ডান, ইউ should have deposited your tax before July. জুলাই মাসের আগে তোমার ট্যাক্স ডিপোজিট করা উচিত ছিল। কোনো কিছু হওয়া, থাকা, দেখো এই যে আমি কখন বিন ইউজ করবো জানো, বিনটা ইউজ করব আমি কোনো কিছু হওয়া বা থাকা, এইটা বোঝাতে আমি বি এর পাস্ট পার্টিসিপল বিন। যেমন আমি বললাম উই শুড হ্যাভ বিন ইন দ্য অফিস বিফোর 9 AM, উই শুড, এই যে শুড হ্যাভ হয়ে গেল। এবারে কোনো জায়গায় থাকা, তাহলে বি, বি এর past participle হলো been, তো we should have been in the office before 9 AM, সকাল 9টার আগে আমাদের অফিসে থাকা উচিত ছিল। এই দেখো শুড হ্যাভ আর বিন।
উই শুড হ্যাভ বিন, আমাদের অফিসে থাকা উচিত ছিল বিফোর 9 o'clock, তো শুড হ্যাভ বিনের ইউজ করেছি। এবারে কলেজে হোস্টেলে একটু বেশি র্যাগিং হয়ে গেছে, যার ফলে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা করা উচিত ছিল না। আমি বললাম শি শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল ইন ডিলিং উইথ হার জুনিয়র্স, জুনিয়র্সদের সাথে আরও কেয়ারফুলি ডিল করা উচিত ছিল, যেটা সে করেনি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে গেছে। এখন তাকে তো আইনের আওতায় আসতেই হবে। তো আমি বললাম হি শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল ইন ডিলিং উইথ হার জুনিয়র্স, she should have been তার হওয়া বা থাকা উচিত ছিল she should have been more careful কিসে না in dealing with her জুনিয়র্সদের সাথে ডিল করায় তাকে আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। তো এটা হলো টু এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট দ্য সাবজেক্ট ডিড নট ফুলফিল ইটস অব্লিগেশন, আগে যেটা করা উচিত ছিল করেনি, যার ফলে একটা ঘটনা ঘটেছে, সেইগুলোকে এক্সপ্রেস করবার জন্য শুড হ্যাভ V3, that is past participle of the main verb, or should plus have plus been, that is V3 of the V verb. এই হচ্ছে স্ট্রাকচার। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমরা পয়েন্ট নাম্বার 9 শিখব। সো বিফোর আই রাব ইট অফ, ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট। ইউজ অফ শুড ইন কন্ডিশনালস, যে সমস্ত শর্ত সাপেক্ষ সেন্টেন্সগুলো হয় সেখানে আমরা শুডের ব্যবহার করি। দ্য কন্ডিশনাল শুড ইজ আ formal expression that we don't use in speaking too often. আমরা কথাবার্তায় কিন্তু খুব একটা ব্যবহার করি না এই কন্ডিশনালস গুলো। ইট ইজ মোর কমন ইন দি রিটন ফর্মে এটা বেশি কমন, সাচ অ্যাজ ইন দি গাইডলাইন্স অর রেগুলেশনস অর লিগাল ডকুমেন্ট, এগুলোতে কিন্তু এর ইউজ দেখা যায়। তোমরা সেন্টেন্সগুলো শুনলেই বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় পাই না এর ইউজ পাই। গাইডলাইন্স, GUID, কলেজে যে সমস্ত গাইডলাইন্স থাকে, কলেজে তোমরা দেখবে অনেক গাইডলাইন্স, হয়তো লাইব্রেরি রুমে বা অফিসে এই সমস্ত গাইডলাইন্সগুলো লেখা থাকে। এবং রেগুলেশনস এবং লিগ্যাল ডকুমেন্টস, গাইডলাইন্স, রেগুলেশনস আর লিগ্যাল ডকুমেন্টস, মানে আইনি যে সমস্ত ডকুমেন্টস আছে, এগুলোতে কিন্তু এই কন্ডিশনালসের ব্যবহারটা বেশি হয়। কথায় আমরা খুব কম ব্যবহার করি। আমি উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ইফ এনিথিং হ্যাপেন্স, যদি কিছু ঘটে, ইনফর্ম ইয়োর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। ইফ, এরকম ধরনের সেন্টেন্স আগেও তোমাদের আমি করিয়েছি। ইফ এনিথিং হ্যাপেন্স, এটাই হচ্ছে কন্ডিশন। ইফ এনিথিং হ্যাপেন্স, ইনফর্ম ইয়োর হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। হোস্টেল সুপারিনটেন্ডেন্টকে ইনফর্ম করো যদি কিছু ঘটে। না, এর মধ্যে কিন্তু কোথাও শুড দেখতে পাচ্ছ না। এবার শুডে এটাকে, এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা হয়, কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা হয় টু ইউজ শুড। কিরকম? শুড এনিথিং হ্যাপেন, ভেরি ইজি কিন্তু খুব ইউজফুল। ইউ শুড নো অল দিস থিংস। অনেক সময় পরীক্ষায় তোমাদের শুড ইউজ করতে বলবে এরকম সেন্টেন্স দিয়ে, ইফ ইউ ডু নট নো ইউ কান্ট ডু ইট। শুড এনিথিং হ্যাপেন, শুড এনিথিং। এবার দেখো, নাও শুড এনিথিং, শুডের পরে আমি কিন্তু হ্যাপেন্স লিখছি না। ইফ এনিথিং হ্যাপেন্স ঠিক আছে, যেহেতু শুড ইউজ করেছি, হ্যাপেন্স হবে না, আর হ্যাপেন। শুড এনিথিং হ্যাপেন, তারপরে বাকিটা যেমন আছে, ইনফর্ম ইয়োর
hostel superintendent. Superintendent, right? Should anything happen, inform your hostel superintendent. If a customer wishes to cancel his booking, he should notify us within 7 days. যদি কোনো কাস্টমার তার বুকিং ক্যান্সেল করতে চায়, সে আমাদের 7 দিন আগে নোটিফাই করতে হবে, কারণ বুক করার সময় একটা অ্যামাউন্ট ডিপোজিট করেছে। এইবারে যদি সে আমাদের ইনফর্ম না করে এমনি আসলো না, তাহলে তার পয়সাটা ফরফিট হয়ে যাবে। তাই জন্য ইনস্ট্রাকশন প্রথমেই দেওয়া আছে, ইফ আ কাস্টমার উইশেস টু ক্যান্সেল হিজ বুকিং, if a customer wishes to cancel his booking, he may inform the office before 7 days. Okay, if a customer wishes to cancel his booking, যদি একটি কাস্টমার চায় তার বুকিং ক্যান্সেল করতে, he may inform, সে ইনফর্ম করতে পারে the অফিসকে before 7 days, 7 দিন আগে সে ইনফর্ম করতে পারে। এইবার এটাকে ট্রান্সফর্ম করব শুড দিয়ে। সো এই শুডগুলো কন্ডিশনালস এইভাবে ইউজ হয়, শুড এ কাস্টমার। এবারে ইফের জায়গায় আমরা কি করব, শুড। এ কাস্টমার, এবার উইশেসটা আর হবে না উইশ, কারণ মোডালে আমরা কখনো এস বাই এস অ্যাড করব না। Should a customer wish to cancel his booking, he may inform the office before 7 days, right? আরেকটা এক্সাম্পল দেব, ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দিস রেগুলেশনস। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম গাইডলাইন্স, রেগুলেশনস, লিগ্যাল ডকুমেন্ট এগুলো থাকে এবং রিটেন ডকুমেন্টগুলোতে। তো কোনো এক জায়গায় রয়েছে ইফ ইউ ফেল টু কমপ্লাই উইথ দিস রেগুলেশনস, যদি এই রেগুলেশন কমপ্লাই করতে তুমি ফেল করো, ইউ উইল বি ডিবার্ড ফ্রম অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন, তোমায় এক্সামিনেশন আর অ্যাপিয়ার করতে দেওয়া হবে না, ইউ উইল বি ডিবার্ড। ওকে, তো বা ইফ ইউ fail to comply with the regulations, you will be you will not be allowed to appear for the examination. ধরো যে সমস্ত রুল রেগুলেশনস রয়েছে সেগুলো যদি তুমি কমপ্লাই না করো, মেনে না চলো, ইউ উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন। এটাকে বললো ট্রান্সফর্ম উইথ শুড। তাহলে তোমরা জানো ইফের জায়গায় আমরা শুড করব, শুড ইউ ফেল টু কমপ্লাই উইথ দি রেগুলেশনস। তো আমরা এরকম করব, should you fail
to comply with the regulations, you will not be allowed to appear for the examination, যেমন হয় বাকিটা একই থাকবে। তো এটা হচ্ছে রুল নাম্বার 9, ইউজ অফ শুড ইন কন্ডিশনালস। তাহলে ইফকে আমরা চেঞ্জ করে এইভাবে শুডে ট্রান্সফর্ম করব। এটা আজকে শুড এবং অট টুর এই ক্লাস আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমরা খুব স্ক্রুপুলাসলি এই ব্যাপারগুলোকে স্টাডি করবে। আমি কিন্তু ইন ডিটেল তোমাদের প্রত্যেকটা মডাল ভার্বকে পড়াচ্ছি। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যাদের এই ক্লাসের প্রয়োজনীয়তা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।